আজকে হোঁচট খেয়েছো, তুমি বরং গতিতে আসো। শুধু যদি এরকম মানে তোমার সৌভাগ্য হয় যে তোমার বাবা-মা তোমার হাত ওই সময়ে ছেড়ে দেয়নি, তাহলে এই গতিতে নিজেকে এগিয়ে নিয়ে যাও এবং ১ বছরের মধ্যে তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যে তুমি সামনে বছর তোমাকে বিভিন্ন চ্যানেলে দেখানো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। উম গতকাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলো এবং এটা নিয়ে কিছু আমার কাছে গুরুত্বপূর্ণ, জানি না যারা শুনবে তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য কিছু কথা বলাই দরকার বলে আমার মনে হলো। বেশ ক বছর আগে একটা ছেলে এইচএসসি পরীক্ষার পর, ছেলেটা মানে আমার অত্যন্ত প্রিয় একজন ছাত্র। এখন রুয়েটের সহযোগী অধ্যাপক এবং সে স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ায় পড়া মানে উচ্চতর ডিগ্রির জন্য গেছে আর কি, এবং এখনো আছে। সে যদি দেখে বুঝতে পারবে। আর যাই হোক, যারা অকৃতকার্য হয়েছ তাদের সাথে এই কথাটা একটু শেয়ার করব। তো সে যখন পরীক্ষা দিল এইচএসসি পরীক্ষার পর, এখন তোমাদের মনে হতে পারে যে এসএসসি এইচএসসি রিলেট করতে পারবে, একটু মনোযোগ দিয়ে যদি শোনো বুঝতে পারবে। তো ভর্তি পরীক্ষা জানোই যে যেমন এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এগুলোতে তোমার কিন্তু কোনো মানে কম্পিটিটর নাই। তুমি পরীক্ষা দেবে, তুমি পাস করবে, তাতে কার কি যায় আসে। কিন্তু ভর্তি পরীক্ষায় কিন্তু সবাই, সারা বাংলাদেশ তোমার প্রতিদ্বন্দ্বী। কারণ তুমি কৃতকার্য হলেই হয়তোবা তোমার কারণে একজন অকৃতকার্য হয়ে যাচ্ছে, বা তুমি সিটটা নিয়ে নিচ্ছ, সে আর সেখানে চান্স পাচ্ছে না। কারণ জানোই তো সিট সংখ্যা তো সীমিত। তো সেই ছেলেটা বেশ মেধাবী, বললামই তো, আমার অত্যন্ত পছন্দের একজন ছাত্র। তো পরীক্ষার পর সে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছিল, কিন্তু বুয়েটে সে চান্স পায়নি। বুয়েটে চান্স পায়নি। পরে তো রুয়েটে পড়লো এবং আগে তো বললামই সে এখন কি করছে। তো বুয়েটে চান্স না পাওয়ার ফলে তার একটু মন খারাপ। তার বাবা মা দুজনই চাকরি করতো, যার ফলে কেউ বাসায় ছিল না, আমরা একই বাসায় থাকতাম। তো তার মা আমাকে ফোন করে বলল যে মনির, দেখো তো ছেলেটার হয়তো মন খারাপ, তুমি একটু কথা বলো। তারা যেহেতু জব করে বাইরে সেই সময়, তা আমি ছেলেটার কাছে বসে তাকে এই কথাটা বললাম। কেন, এই যে দেখো এখন বুঝতে পারবে। তো তাকে আমি বললাম, দেখো, জীবন আসলে এই রকমই যে কম বেশি হোঁচট খেতেই হয়। হোঁচট খায়নি এরকম মানুষের সংখ্যা পৃথিবীতে নাই বললেই চলে, নাই। প্রত্যেক মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস যেটাকে বলে, এটা থাকবেই। সেটা কারো হয়তো কম, কারো হয়তো বেশি। তা আমি এটাকে এইভাবে তাকে বোঝানোর চেষ্টা করলাম যে হোঁচট দিয়ে, ধরো তুমি দৌড়াচ্ছ বা হেঁটে যাচ্ছ, সেই অবস্থায় কোনো কিছুর সাথে মানে কোনো কিছুর সাথে হোঁচট খেলে তখন কি হয়, তোমরাও একটু খেয়াল করে দেখো যারা ভিডিওটা শুনছো। হোঁচট খেলে কিন্তু এক ধরনের গতি বেড়ে যায়। মানে সামনে কিছু থেকে একটা কিছুর সাথে হোঁচট খেলে দেখবে যে সামনের দিকে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়, কিন্তু নিজের গতিটা কিন্তু বেড়ে যায়। এখন জীবনের সাথে এর সম্পর্ক কোথায়? সম্পর্ক হলো, কোনো মানুষ যখন জীবনে এরকম হোঁচট খায়, তখন তারও আসলে ভিতর থেকে এক ধরনের গতি বেড়ে যাওয়ার কথা। এটা ন্যাচারালি হওয়ার কথা। যেমনটা বাস্তব জীবনে এই যে হোঁচটের কথা বললাম আমি, এখন এটা কেউ টের পায়, কেউ পায় না। যারা টের পায় তারা আসলে এই যে হোঁচট খাওয়ার ফলে যে গতি বেড়ে যায়, এতে করে তারা জীবনে অনেক এগিয়ে যায়। যেমন যে ছেলেটার কথা বললাম, সে এখন অস্ট্রেলিয়ায়। তো এখন আরেকটু কথা আছে, সেকেন্ড পার্ট আছে। সেটা হলো, এই হোঁচট খাওয়ার পরে কেউ বেশিরভাগই কিন্তু পড়ে যায়, এটাও সত্য। খেয়াল করে দেখো, মানে হোঁচটটা কেমন খেলো তার উপর নির্ভর করে সে পড়ে যায় না আবার উঠে দাঁড়ায়।
পড়ে গেলেও উঠে দাঁড়ায়। কিন্তু হোঁচট খেয়ে এই যে গতি বাড়লো, একটু মেটাফরিক একটু বোঝার চেষ্টা করো, তোমরা বুঝতে পারবে। হোঁচট খেয়ে এই যে গতিটা বাড়লো, সেই সময় সামনে যদি কেউ থাকে যে তোমার হাতটা ধরলো, তোমাকে পড়তে দিল না, তাহলে কিন্তু তোমার গতিটা থেকেই যায়। আর যদি তুমি পড়ে যাও তাহলে তোমার গতিটা কমে যায়, ওখান থেকে উঠতে আরো সময় লাগে। ঠিক ওই ছেলেটার ক্ষেত্রে যাকে আমি বলছিলাম, তাকে তার বাবা মা হাত ধরেছিল। বাসায় এসে তারা বলেছিল যে বাবা, চিন্তার কোনো কারণ নেই, বুয়েটে চান্স পাওনি, কি হয়েছে, তুমি তো রুয়েটে চান্স পেয়েছো। এই যে হাতটা ধরলো, তাকে যে ডিসকারেজ করলো না, তাতে করে তার এই হোঁচট খাওয়ার ফলে যে গতিটা বেড়েছিল সেই গতিটা থেকে গেল। এবং শুধু তাই নয়, রুয়েটে মানে স্টুডেন্ট অফ দ্য ইয়ার সম্ভবত 4 বারের মধ্যে 3 বার সে হয়েছে। এই যে বাবা মা যে তাকে বলেছিল, তাকে যে পড়তে দেয়নি, বরং এখন তোমাদের সাথে এটা কেমন ঘটবে আমি জানি না। অভিভাবকদেরকে বলবো, আপনার সন্তান যদি এরকম হোঁচট খেয়েও থাকে, এদেরকে পড়তে দেবেন না। বরং পৃথিবীতে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, এটা মাথায় রাখতে হবে। বিশ্বাস করেন, আমারও 2 জন ছেলে মেয়ে আছে। এখন পর্যন্ত মেয়েটা যদিও বলে যে বাবা আমি ডাক্তার হতে চাই, ঠিক আছে মা হইও, ও কিন্তু অনেক ছোট, কেবল 2য় শ্রেণীতে পড়ে। আর ছেলেটা 9ম শ্রেণীতে পড়ে। ও বলতে পারবে না একদিনও আমি ওকে বলেছি বাবা তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, আমি বলিনি। ও ক্লাস 9-এ পরে বললাম, ও ইতোমধ্যেই গেম বানাতে পারে আল্লাহর রহমত, এবং বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করে, এবং এগুলো নিয়ে আমি খুশি। সময়ের সাথে সে চলছে। এবং যাই হোক, নিজের ছেলের প্রশংসা করলে আবার কারো কারো মন খারাপ হবে, এত প্রশংসা করার দরকার নেই। এবং ওর রোলও কিন্তু 1, 2, 10-এর মধ্যে নেই। তারপরেও আই এম কমপ্লিটলি স্যাটিসফাইড উইথ হিম অ্যান্ড হিজ রেজাল্টস। কারণ হচ্ছে আলটিমেটলি আমি দেখতে চাই যে ও একজন শেষ পর্যন্ত মানুষ হয়েছে। আপনারা খেয়াল করলে দেখবেন, আমি গত কয়েকদিন কিছু ভিডিও দেখে আমি তো সহজে অবাক হই না, স্তম্ভিত হই না, কিন্তু কষ্টটা ঠিকই পাই যেখানে কষ্ট পাওয়ার কথা। দেখলাম ঠিক বৃদ্ধাশ্রমের যে ভিডিওগুলো, এগুলো কেন জানি কয়েকদিন ধরে আমার সামনে খুব আসতেছে। সেখানে দেখলাম যে বেশিরভাগ বাবা মা যারা বৃদ্ধাশ্রমে আছে, এদের বেশিরভাগ সন্তান হয় দেশের শীর্ষস্থানীয় চাকুরিজীবী, বেশিরভাগই, তার চেয়েও বেশি বেশিরভাগ তারা বিদেশে আছে। আপনি চিন্তা করেন, ইউরোপ আমেরিকার মতো দেশে এই বাবা মা তাদেরকে যে পাঠিয়েছে, আমি জানি না কজন বাবা মা ছোটবেলায় তাদেরকে শিখিয়েছিলেন যে কিভাবে ভালো মানুষ হতে হয়, আমি জানি না। বরং তাদেরকে ছোটবেলা থেকে শিখিয়েছেন কিভাবে টাকা উপার্জন করতে হয়, কিভাবে ডাক্তার হতে হয়, কিভাবে ইঞ্জিনিয়ার হতে হয়। কিন্তু এই যে যে কথাটা বললাম, আপনারা একটু ভালো করে মানে নিজেরাও একটু চেক করার চেষ্টা করবেন তো, আমি কি ঠিক বললাম না ভুল বললাম। কারণ আপনি আপনার সন্তানকে, আচ্ছা একটু অন্য কথা মনে পড়লো, পরে আবার ভুলে যাব। বিষয়টা হলো, এই ভিডিওগুলো যখন দেখি, তার পাশে অনেকেই মন্তব্য করে যে খোঁজ নিয়ে দেখুন, এই বাবাও হয়তো তার বাবা মার সাথে এই রকম আচরণ করছে বিধায় এই সন্তান তার সাথে এরকম করছে, এটা কি আদৌ ঠিক? তাই যদি হয়, তাহলে আদম আলাইহিস সালাম তার বাবা মা কি ছিল? তার মানে কি সবাই এই লিগেসি ধারণ করে আসছে? তা তো নয়। তাহলে তো সবাই সবার বাবা মার সাথে এরকম খারাপ আচরণ করত, তা তো করছে না। তাহলে এটা বাবা মা সন্তানকে ছোটবেলা থেকে যে শিক্ষায় শিক্ষিত করবে, সন্তান বেশিরভাগ ক্ষেত্রেই সেই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে। সুতরাং আপনার সন্তান যখন ছোট থাকে,
শেখার সময় মূলত একদম যখন কথা বলতে শেখে সেই সময় থেকে 7-8 বছর বা 10-12 বছর এই রকম। আপনি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকবেন আর সন্তানকে বলবেন বাবা পড় পড় পড়, এটা কি হয়? উদাহরণের চেয়ে দৃষ্টান্ত ভালো। প্রবাদগুলো তো মানবেন, যদিও কিছু কিছু ব্যতিক্রম আছে। আপনি শুধু কথা বললে হবে না, আজকের দিনে বলতে পারেন কেন কেন নবী রাসূলদের মতো মানুষ, সেটা তো আর সম্ভব নয়, নবী রাসূলের মতো তো কেউ হবে না, কিন্তু কাছাকাছি সাহাবী যাদেরকে আমরা বলি সেরকম মানুষ কেন পৃথিবীতে হয় না বলতে পারেন? কারণ নবী রাসূল নেই। কাকে দেখে শিখবে বলুন তো? শেখার জন্য সান্নিধ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বই নিয়ে পড়ে থাকেন, আপনার সন্তান 2 দিন 4 দিন 10 দিন দেখতে দেখতে আপনার সন্তানও বই নিয়ে বসতে বাধ্য। আপনি প্রার্থনায় বসে থাকেন, আপনার সন্তানও 2-4 দিন 10 দিন দেখতে দেখতে বলতে বলতে শিখে যাবে। আপনি 10 দিন বলেও শেখাতে পারবেন না। আপনি একটা কাজের চর্চার মধ্যে থাকেন, সেও আপনাকে দেখে দেখে এটা শিখবে। ছোটবেলা থেকে বাবা মা সন্তানের কাছে সুপার হিরো সুপার হিরোইনের মতো থাকে, সেই বাবা মা এক সময় যে আর ওই অবস্থান ধরে রাখতে পারে না। কেন জানেন? কারণ হচ্ছে তারা নিজেরাই সেই জায়গা থেকে সরে যায়। একজন সন্তান যখন দেখে তার বাবা ঘুষ খায়, সে তার বাবাকে কিছুই বলে না, কিন্তু ভেতরে ভেতরে অবচেতন মনে ঠিকই তার বাবাকে অপছন্দ করে, একজন খারাপ মানুষ হিসেবেই চিহ্নিত করে। যখন একজন সন্তান তার মাকে মোবাইল ফোনে অন্য জায়গায় কথা বলতে দেখে, তখন ওই সন্তান তার মাকে কিছু বলতে পারে না ঠিকই, কিন্তু তার মাকে মনে প্রাণে ঘৃণা করে। এটা যদি আপনি শুনেও না শোনেন, বুঝেও না বোঝেন, আপনাকে কে বোঝাবে বলুন তো? সুতরাং আবার তোমাদের কাছে আসি। তোমরা যারা অকৃতকার্য হয়েছো, মন খারাপ করার কিছুই নেই। হতেই পারে এবার তুমি অকৃতকার্য হয়েছো বা আশানুরূপ ফল হয়তো পাওনি, পরের বছর কে জানে তুমি সবাইকে টপকে সামনে চলে যাবে, কেউ বলতে পারে না। তবে এই বিশ্বাসটা নিজে ধারণ করতে হবে, কারণ যতক্ষণ না তুমি তোমার উপরে বিশ্বাস করবে, ততক্ষণ মানুষ তো দূরের কথা, বাবা মা তো দূরের কথা, স্রষ্টাও তোমাকে সেই হেল্প করবে না। কারণ বলা হয়েছে তুমি নিজেকে আগে হেল্প করো, তারপরে আমি তোমাকে হেল্প করব, অর্থাৎ আল্লাহ তোমাকে হেল্প করবে। তুমি এগিয়ে যাও, তারপর অবশিষ্ট কিছু থাকলে সেইটুকু হয়তো আল্লাহ তোমাকে পৌঁছে দিতে পারে, কিন্তু তুমি কিছুই চেষ্টা করবে না আর উনি তোমাকে পৌঁছে দেবে, এ হয় না। এটা ওনার নীতিতে নেই। সুতরাং মন খারাপ করার কিছু নেই। সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমরা আজ যাদেরকে বিবেচনা করি, তার মধ্যে কজন ডাক্তার ইঞ্জিনিয়ার আছে আমার জানা নেই। নোবেল পাওয়া মানে পৃথিবীতে সেরা হয়ে যাওয়া নয়। হ্যাঁ, সৃজনশীল মানুষদের মধ্যে তারাও, কিন্তু তুমি খেয়াল করে দেখো, বিশেষ করে যারা দার্শনিক, কবি, সাহিত্যিক, এরা যে পর্যায়ে যায়, আচ্ছা তুমি ভালো তো ভাবো তো, আমি ধর্মীয় মানুষদের কথা একটু দূরে রাখলাম, এর বাহিরে যদি আমরা চিন্তা করি, তাহলে সক্রেটিসের আগে আর কোনো নাম কেউ চিন্তা করে? সক্রেটিস, প্লেটো, কিংবা এই রকম যারা, অ্যারিস্টটল কিংবা আলেকজান্ডার, এই যে যে মানুষগুলো, এরা কতখানি করে পড়াশোনা জানতো বলো তো? তুমিও যে ভবিষ্যতে এরকম কেউ হয়ে যাবে না, তোমাকে কেউ বলে দিয়েছে? স্বপ্নে কেউ বলেছে? বাস্তবে কেউ বলেছে? এই বলার ক্ষমতা কারো আছে?
Is there anyone in the world who can predict? There is nobody. সুতরাং একেবারেই হতাশ হওয়ার সুযোগ নেই জীবনে। ওই যে প্রথম কথাটা যদি মনে রাখতে পারো, আজকে হোঁচট খেয়েছো, তুমি বরং গতিতে আসো। শুধু যদি এরকম মানে তোমার সৌভাগ্য হয় যে তোমার বাবা মা তোমার হাত ওই সময়ে ছেড়ে দেয়নি, তাহলে এই গতিতে নিজেকে এগিয়ে নিয়ে যাও এবং 1 বছরের মধ্যে তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যে তুমি সামনে বছর তোমাকে বিভিন্ন চ্যানেলে দেখানো হবে ইনশাআল্লাহ। কথা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।